আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর যারা ঢাকা কলেজের আছো এবং অন্যান্য কলেজের যারা আমাদের আজকের এই অনলাইন ক্লাস প্রোগ্রাম দেখছো, তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। 2021 সন আমাদের সবার জন্য ভালো হোক, সবাই আমরা নিরাপদ থাকি, এই দোয়া করি। তোমরা যে যেখানে আছো আশা করি সুস্থ আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমাদের কিন্তু সেকেন্ড ওয়েভ করোনার প্রকোপের কথা বলা হচ্ছে এবং আগে আমরা যেরকম প্রথমে করোনার প্রকোপের সময় যেভাবে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলেছি, আশা করব তোমরা এখনও আবার সেভাবেই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিরাপদে থাকবে। কেমন আছো তোমরা? ভালো আছো দোয়া করছি। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো আমি আমার পরিচয়টা দিই। আমি সালমা বেগম, সহযোগী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ। তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাস নিব। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের আমি তোমাদেরকে হাইড্রার ক্লাস নিচ্ছিলাম, হাইড্রা পড়াচ্ছিলাম। ইতিমধ্যে তোমরা একটা সিটি দিয়েছো, কেমন হয়েছে? আশা করি ভালো দিয়েছো। তা আজকে আমরা হাইড্রার বাকি যে অংশটুকু আছে আমরা সেটুকু পড়ার চেষ্টা করব। তোমাদের হাইড্রার যে অংশটা বাকি আছে সেটা হলো হাইড্রার জনন বা প্রজনন। প্রজনন বলতে আমরা কি বুঝি সেটাই আগে আমাদেরকে জানতে হবে, তাই না? তা হাইড্রার জন্য যে প্রজননের সংজ্ঞা, সমস্ত জীবের জন্যই প্রজননের একই সংজ্ঞা বলতে গেলে আমরা বলবো যে প্রক্রিয়ায় একটি জীব বংশধর উৎপন্ন করে এবং সেই বংশধর অবশ্যই নিজেদের মতন বংশধর এবং সেই বংশধর প্রজননক্ষম বংশধর হতে হবে। তাহলে আমরা বলবো যে জৈবনিক প্রক্রিয়ায় একটা জীব নিজে একা এবং অথবা নিজ প্রজাতির যে বিপরীত লিঙ্গ আছে বা জেনেটিক বিপরীত বৈশিষ্ট্য থাকে, সেরকম কোনো নিজ প্রজাতির অন্য একটা সদস্যের সহায়তায় নিজেদের মতন প্রজননক্ষম, নিজেদের মতন বংশধর উৎপন্ন করতে পারে, সেই প্রক্রিয়াকে বলা হয় প্রজনন বা জনন বা রিপ্রোডাকশন। এখন এখানে আমি দুইটা কথা তোমাদেরকে একটু জুড়ে দিয়েছি, যে নিজে একা অথবা নিজ প্রজাতির বিপরীত জেনেটিক বৈশিষ্ট্য সম্পন্ন। এখন নিজে একা কি করে একটা প্রাণী নিজেদের মতন বংশধর উৎপন্ন করতে পারে সেটা একটা পদ্ধতি, আবার নিজ প্রজাতির বিপরীত জেনেটিক বৈশিষ্ট্য সম্পন্ন কিভাবে সম্পন্ন করে সেটা আরেকটা পদ্ধতি। তো যখন একটা প্রাণী বা একটা জীব নিজে একা অর্থাৎ অন্য কোনো সদস্যের সাহায্য ছাড়া নিজের দেহাংশের কোনো দেহের কোনো অংশের মাধ্যমে নিজেদের মতন বংশধর উৎপন্ন করতে পারে, সেটাকে বলা হচ্ছে অযৌন প্রজনন। আর যখন অন্য একটা সদস্যের প্রয়োজন হয় এবং গ্যামেট সৃষ্টির প্রয়োজন হয়, অর্থাৎ জেনেটিক বৈশিষ্ট্যের কথা বলেছি, যে জেনেটিক বৈশিষ্ট্য মানে হলো তাদের দুই ধরনের গ্যামেট তৈরি হবে। তো যখন ভিন্ন গ্যামেটের সৃষ্টির মাধ্যমে নিজেদের মতন একটা বংশধর উৎপন্ন করতে পারে তাকে বলা হচ্ছে যৌন প্রজনন। তাহলে কি দাঁড়ালো? যে প্রজনন দুই রকমের হয়, একটা হলো অযৌন প্রজনন এবং একটা পদ্ধতি হলো যৌন প্রজনন পদ্ধতি। তো অযৌন এবং যৌন, হাইড্রা এমন একটা প্রাণী, আমরা আজকে হাইড্রার প্রজনন পড়ব। হাইড্রা এমন একটা প্রাণী যে নাকি দুই পদ্ধতিতেই প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। অযৌন পদ্ধতিতে প্রজনন পদ্ধতি সম্পন্ন করার জন্য তারা কি করে, নিজের দেহের কোনো অংশ থেকে যদি আরেকটা শিশু প্রাণীর বা একাধিক শিশু প্রাণীর সৃষ্টি করতে পারে তখন তাকে বলা হয় অযৌন প্রজনন। তো আমরা একটু বোর্ডে দেখি যে আমরা আজকের টপিকটা লিখে নিই। হাইড্রার আমরা পড়ছি হাইড্রার প্রজনন। তাহলে হাইড্রা কি পদ্ধতিতে প্রজনন করছে? এক হলো অযৌন
প্রজনন, 2 হলো যৌন প্রজনন। অযৌন পদ্ধতিতে ওরা 2টা পদ্ধতিতে প্রজনন ক্রিয়া সম্পন্ন করে। এক, মুকুলোদ্গম, অর্থাৎ মুকুল উদ্গম করে, সৃষ্টি করে। আর দ্বিতীয়ত হলো বিভাজন। এই 2টা পদ্ধতিতে অযৌন প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করে। এখন দেখো, আমরা একটা ছবিতে দেখি যে এই যে একটা ছবি এখানে আছে, এই ছবিটা যদি আমরা একটা হাইড্রাকে আঁকি, ছবিটা আমরা একেই দেখাই মুকুলোদ্গমটা কিভাবে হয়। একটা হাইড্রা তার দেহের কোনো একটা অংশ, আমরা হাইড্রা ছবি আগেও এঁকেছি, তোমরা চেষ্টা করেছো নিশ্চয়ই এঁকেছো। যখন তার খাদ্যের প্রাচুর্য থাকে, এটা জীবনের বা বছরের সবসময় এরকম এই অযৌন পদ্ধতিতে মুকুলোদ্গমের মাধ্যমে প্রক্রিয়া, এই বিভাজন প্রক্রিয়া, এই প্রজনন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। তার দেহের কোনো একটা অংশ বা একাধিক অংশে দেখা যায় একটু কোনো অংশ এরকম ফুলে ওঠে। এবং এই ফুলে ওঠাটার কারণ হলো ইন্টারস্টিশিয়াল কোষ, যে তার বহির আবরণী কোষে বা বহির্ত্বকের মধ্যে ইন্টারস্টিশিয়াল কোষ থাকে, সেই ইন্টারস্টিশিয়াল কোষের কোনো একটা অংশের বিভাজনের মাধ্যমে এরকম এক বা একাধিক জায়গায় এরকম ফুলে ওঠে। যখন কোষের সংখ্যা বেড়ে যায় তখন এরকম ফুলে ওঠে, এবং এইটা পরবর্তীতে কি দাঁড়ায়, আবার এই ফুলে ওঠা অংশটা দেখা যায় আরো বড় হতে থাকে, এরকম বড় হয়ে যায়। এক পর্যায়ে তাদের মধ্যে এই বড় হওয়া অংশের সামনের দিকে বা শীর্ষভাগে দেখা যায় কোষশিকার গঠন শুরু হয়, হাইপোস্টোম হয়, মুখছিদ্র হয়, এরকম গঠন দেখা যায়। এবং এর ভিতরে কিন্তু এই হাইড্রাটার ভিতরে কি আছে, সিলেন্টেরন আছে। এই জায়গাটা কি সিলেন্টেরন, তাই না? এবং তার মধ্যে 2টা কোষীয় স্তর আছে না, একটা হলো বহির্ত্বকের কোষ, আর একটা হলো মানে এক্টোডার্মাল কোষীয় স্তর, আর একটা হলো গ্যাস্ট্রোডার্মাল কোষীয় স্তর, আর মাঝখানে আছে মেসোগ্লিয়া। তাহলে এই যে ভিতরের অংশটা, সম্পূর্ণ অংশটাই কিন্তু এই যে একটা নতুন অংশ বা মুকুল তৈরি হয়েছে, এই অংশটাকে তখন মুকুল বলে, এইটা তৈরি হয়েছে। এর ভিতরে তখন কিন্তু এর মাতৃদেহের যে অংশটা থাকে সেই অংশটা এটার ভিতরেও সৃষ্টি হয়, ঠিক আছে? এরকম পর্যায়ে তখন এটা আস্তে আস্তে আরো বৃদ্ধি পেতে থাকে। এটা একটাও হতে পারে, 2টাও হতে পারে, বা এইটার থেকেও কিন্তু আবার আরেকটা শিশু হাইড্রার সৃষ্টি হতে পারে বা মুকুলের সৃষ্টি হতে পারে। এটা যখন এই পর্যায়ে চলে আসে তখন এই যে অংশটা, এই জায়গায় একটা রিং আকৃতির খাঁজের তৈরি হয়, অর্থাৎ ভিতরের দিকে এরকম চেপে যায়, খাঁজের তৈরি হয়, ঠিক আছে? এরকম খাঁজ হয়ে খাঁজ হয়ে যায়, এবং তার ভিতরে কিন্তু কি হচ্ছে, এর ভিতরে কিন্তু মানে মূল হাইড্রার দেহের অভ্যন্তরীণ যে গঠনটা আছে সেই গঠনটা এখানেও সঠিকভাবে একইভাবে চলে আসছে। এবং এই যে খাঁজের গঠন শুরু হয়েছে, এই খাঁজটা একসময় আস্তে আস্তে একসঙ্গে সংযুক্ত হয়ে যায়। সংযুক্ত হয়ে গেলে তখন এটা মাতৃহাইড্রাটা আলাদা হয়ে থেকে যাচ্ছে, আর শিশু হাইড্রাটা তখন আলাদা বিচ্ছিন্ন হয়ে একটা নতুন হাইড্রার গঠন করে। এবং এই সময়ে যখন এটা ছিন্ন হয়ে যায় বা এই জায়গায় যখন সংযুক্ত হতে শুরু করে, তখন কিন্তু
এই যে অংশটা, এটাকে কি বলে পাদচাকতি, তাই না? এই জায়গায় পাদচাকতিতে যেই কোষগুলা থাকার কথা, সেই যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো এখানে, এই শিশু প্রাণীটা সৃষ্টি করলো, এখানে ওই ইন্টারস্টিশিয়াল কোষগুলো এখানে পাদচাকতিতে যেই ধরনের কোষগুলো থাকার কথা সেই রকম কোষের সৃষ্টি করে। এবং এই এই হাইড্রাটা কিন্তু তখন আর এই মাতৃ হাইড্রা থেকে কোনো পুষ্টি বা কোনো কিছু খাদ্য গ্রহণ বা পুষ্টি গ্রহণ করছে না, এটা স্বাধীনভাবে তখন একটা নতুন জীবনে চলে যায় এবং পানিতে সাঁতার কাটে বা কোনো বস্তুর সাথে লেগে থেকে স্বাধীনভাবে জীবনযাপন করে। এটা হলো মুকুলোদ্গম। মুকুলোদ্গম পদ্ধতি, হ্যাঁ, এটা একটা অজন্য পদ্ধতি। দেখো, এই যে একটা হাইড্রা থেকে একটা শিশু হাইড্রার সৃষ্টি হলো, এক বা একাধিকও হতে পারে। এখানে কি কোনো অন্য হাইড্রার সাহায্য নিয়েছে? নেয়নি। তার নিজের দেহকেই, নিজের দেহের কোষগুলাকে বর্ধিত করে বা নিজের দেহ থেকে পুষ্টি দিয়ে আরেকটা শিশু প্রাণীর সৃষ্টি করেছে, যে কারণে এটাকে বলা হচ্ছে অযৌন প্রজনন। দ্বিতীয়ত বিভাজন। বিভাজন মানে আমরা বুঝতেই পারছি যে এটা বিভক্ত হয়ে যায়। যখন কোনো কারণে, আমরা হাইড্রার একটা বৈশিষ্ট্য আগেও বলেছি যে হাইড্রা কিন্তু নিজে, যদি তার দেহের কোনো ভাঙা অংশে ইন্টারস্টিশিয়াল কোষ থাকে তাহলে সে আবার নতুন জীবন ফিরিয়ে নিতে পারে। তো বিভাজন হলো একটা হাইড্রা যদি কোনো কারণে তার দেহের কোনো অংশ এরকম ভেঙে যায়, ধরো এরকম ভেঙে গেল বা অনেক কোষিকার সৃষ্টি হয়ে গেল কোনো কারণে, প্রাচুর্যের, খাদ্যের প্রাচুর্যের জন্য বা কোনো পরিবেশগত কারণে, যদি অনেক, ওর তো 6টা থেকে 8টা পর্যন্ত কোষিকা থাকার কথা, তাই না? তো এরকম অংশে যদি অনেক কোষিকা হয়ে যায়, তখন দেখা যায় তার মাঝখানে বরাবর হাইড্রাটা একটা বিভাজনের সৃষ্টি করে দুই পাশে দুইটা অংশ, দুইটা হাইড্রায় পরিণত হয়ে যায়। এরকম তাহলে কি হলো, একটা হাইড্রা এরকম বিভক্ত হয়ে এই একটা হাইড্রা সৃষ্টি করলো, আবার পাশে আরো একটা হাইড্রার সৃষ্টি হলো। তাহলে এটা একটা হাইড্রা বিভাজিত হয়ে দুইটা হাইড্রার সৃষ্টি করলো, তাই না? এই বিভাজন কিন্তু দুই রকম হতে পারে। একটা হলো অনুদৈর্ঘ্য বিভাজন, অর্থাৎ লম্বালম্বি, যেটা আমি এখন যে ছবিটা এঁকেছি এটা হলো অনুদৈর্ঘ্য বিভাজন। আবার হতে পারে অনুপ্রস্থ বিভাজন। তো অনুপ্রস্থ বিভাজন কি? এই হাইড্রা যদি কোনোভাবে আড়াআড়িভাবে কোনো জায়গায় ভেঙে যায় বা কেটে যায়, তাহলে সেই দুইটা অংশ আবার, ধরো এখানে একটা, আমি অনুপ্রস্থ বিভাজনের একটা ছবি আঁকি। এখানে আমরা হাইড্রাকে দেখি, এই জায়গাটায় ভেঙে গেল, ঠিক আছে? তাহলে এই অংশটা তার উপরের অংশটা তৈরি করবে, এরকম এই উপরের অংশটা তৈরি করে একটা পূর্ণাঙ্গ হাইড্রার সৃষ্টি করবে। আবার এই অংশটা, উপরের অংশটা নিচের দিকে পাদচাকতির অংশ তৈরি করে এটা এরকম হবে। আর এটা কি করবে, এটা দেখা যাবে যে তার নিচের অংশ তৈরি করবে পাদচাকতি তৈরি করে একটা পূর্ণাঙ্গ হাইড্রার রূপ নেবে এবং স্বাধীনভাবে সে জীবনযাপন করবে। তো এইভাবে বিভাজনের মাধ্যমে আবার দুইভাবেই হাইড্রার সৃষ্টি হতে পারে। এখানেও কিন্তু বিপরীত আর কোনো প্রাণীর বা অন্য কোনো সদস্যের সাহায্য বা সহযোগিতা নেয়নি, নিজেই নিজের দেহাংশের কোষগুলোকে কাজে লাগিয়ে নতুন একটা বংশধর বা নতুন শিশু সৃষ্টি করেছে, তাই না? তো এইটাকে কিন্তু আবার আমরা পুনরুৎপত্তি হিসাবেও বলতে পারি, যে এই পুনরুৎপত্তির মাধ্যমে দেখো এইটা পুনরায় উৎপত্তি করলো, এইটা পুনরায় উৎপত্তি করলো, এটা একটা পুনরুৎপত্তি। এটা
যদি একাধিক খণ্ডাংশ বিভক্ত হয়ে যায় তাহলেও কিন্তু এটা পুনরুৎপত্তি বলেই বিবেচিত হবে। এটাও একটা প্রজনন পদ্ধতি। তো তারপরে আসো আমরা যাই এই যৌন প্রজনন পদ্ধতিতে। কেমন? তাহলে যৌন প্রজনন পদ্ধতি বলতে আমরা কি বুঝবো? যে প্রক্রিয়ায় গ্যামেট সৃষ্টির মাধ্যমে বংশধর উৎপন্ন হবে সেটাকে বলা হচ্ছে যৌন প্রজনন পদ্ধতি, তাই না? তাহলে গ্যামেট সৃষ্টি কি হবে? আমরা কি হাইড্রাকে কোনো লিঙ্গিক প্রাণী বলি যে এটা পুরুষ প্রাণী, এটা স্ত্রী প্রাণী, এটা মানে পুং গ্যামেট তৈরি করবে, এটা স্ত্রী গ্যামেট তৈরি করবে, এরকম কিন্তু আমরা বলি না। কারণ হাইড্রা একটা অনুন্নত পর্বের প্রাণী, তাই না? নিডারিয়া পর্বের প্রাণী। এটা প্রাণী জগতের পর্বের প্রথম দিকের পর্ব, এবং এই প্রাণীগুলোকে কোনো লিঙ্গিক প্রাণী বলা হবে না। তার যৌন প্রজনন পদ্ধতিতে আমরা এখানে বলেছি যে প্রক্রিয়া গ্যামেট সৃষ্টির মাধ্যমে প্রজনন ক্রিয়া সম্পন্ন করবে তাকে বলা হচ্ছে যৌন প্রজনন। এখন এইটাকে ব্যাখ্যা করার জন্য আমরা যৌন প্রজননকে 3টা শিরোনামে আমরা ব্যাখ্যা করতে পারি। প্রথমত আসে যে অস্থায়ী অঙ্গ সৃষ্টি। অস্থায়ী অঙ্গ সৃষ্টি মানে কি? এটার কোনো স্থায়ী যৌন অঙ্গ নাই। অস্থায়ী অঙ্গ সৃষ্টি আমরা এখন বোর্ডে ছবি এঁকে এটা দেখবো, আমরা স্লাইডে না গেলেও চলবে। আমরা হাইড্রাকে প্রথম দিনে আমরা দেখিয়েছিলাম যে হাইড্রার হাইপোস্টোম, এখানে কোষিকা, এর দেহের এটা পাদচাকতি, দেহের একাধিক অংশে যখন প্রজনন ঋতু হয়, সাধারণত শরৎকালে এদের এই গঠনগুলো দেখা যায়। দেহের উপরের অর্ধাংশে কোনো জায়গায় এরকম ইন্টারস্টিশিয়াল কোষগুলা বর্ধিত হয়ে এরকম এই আকৃতি অর্থাৎ কোণাকৃতির এক ধরনের অঙ্গের সৃষ্টি হয়। আর যদি নিচের দিকে সৃষ্টি হয়, অর্থাৎ মাঝামাঝি অংশের নিচের দিকে সৃষ্টি হয়, তাহলে সেখানে গোলাকৃতির এরকম অংশের মতন গঠন দেখা যায়। এটা এখানে এক বা একাধিক হতে পারে, এখানেও এরকম অনেক হতে পারে, হ্যাঁ, একাধিক হতে পারে। তো এই যে কোণাকৃতির অংশ, এগুলা কিন্তু তার দেহের সবসময় স্থায়ী অঙ্গ হিসেবে থাকে না, এবং এটা যখন তার প্রজনন ঋতু হয় তখন এই অঙ্গগুলা সৃষ্টি হয়। তো এই নতুন সৃষ্টি অঙ্গগুলা যদি কোণাকৃতি হয় তখন তাকে বলা হয় শুক্রাশয়। এই কোণাকৃতি অংশটাকে বলা হচ্ছে শুক্রাশয়, আর এই ডিম্বাকৃতির বা গোলাকৃতির যে অংশটা সেটাকে বলা হয় ডিম্বাশয়। সেগুলাকে বলা হচ্ছে ডিম্বাশয়। তাহলে এই যে অস্থায়ী দুইটা অঙ্গ সৃষ্টি হলো, এই দুইটা তাহলে কি হলো? জনন অঙ্গ সৃষ্টি হলো। সেই জনন অঙ্গ গুলা যদি শুক্রাণু উৎপন্ন করে তাহলে তাকে বলা হচ্ছে শুক্রাশয়, বা শুক্রাশয় সৃষ্টি হলে যে গ্যামেট তৈরি হয় সেটা হলো শুক্রাণু, আর যে ডিম্বাশয় তৈরি হচ্ছে সে ডিম্বাণু তৈরি করে, তাই না? ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয়, শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হয়। তাহলে আমরা চলো দেখি যে শুক্রাশয়টা কিভাবে সৃষ্টি হয়। শুক্রাশয় সৃষ্টির সময় আমরা এই কোণাকৃতির অংশটা যদি আমরা বড় করে দেখি তাহলে দেখতে পাবো যে এইটা হলো হাইড্রার এই বডি ওয়াল, আর তার বাইরে এরকম ভাবে এরা কোন ধরনের কোষের সৃষ্টির বর্ধিতকরণের মাধ্যমে হয়? ইন্টারস্টিশিয়াল কোষের বিভাজনের মাধ্যমে হয়, তাই না? এইরকম কোষের বিভাজন হয়। এটা আমরা একটু বড় করে দেই। এই অংশের এই যে বহিত্বকের অংশ আছে, এখানে যে এপিডার্মাল কোষগুলো আছে, সেই এপিডার্মাল কোষের যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো আছে,
ইন্টারস্টিশিয়াল কোষগুলা তখন বিভাজিত হতে শুরু করে। এগুলো হলো ইন্টারস্টিশিয়াল কোষ, ঠিক আছে। এই ইন্টারস্টিশিয়াল কোষগুলা মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে অনেকগুলা কোষে পরিণত হয়, অনেক অসংখ্য কোষের সৃষ্টি করে। এগুলো হলো তার বহিঃত্বকের কোষগুলা। তো এই কোষ বর্ধিত কোষগুলাকে তখন বলা হয় স্পারমাটোগোনিয়া। আমরা জানি যে শুক্রাশয় থেকে যে শুক্রাণু তৈরি করার পদ্ধতি তাকে বলা হয় স্পারমাটোজেনেসিস, তাই না? শুক্রাণু জনন বা স্পারমাটোজেনেসিস। তো এই যে কোষগুলা বিভাজিত হয়ে বর্ধিত হলে এগুলাকে বলা হয় স্পারমাটোগোনিয়া। তারপরে একটা পর্যায়ে গিয়ে এখানে কিন্তু মাইটোটিক বিভাজন হচ্ছে। মাইটোটিক বিভাজন মানে কি? মাতৃকোষের যেরকম জেনেটিক বৈশিষ্ট্য থাকে বা যেরকম থাকে, ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম সংখ্যা থাকে, বিভাজনের পরে যে কোষগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোতেও ঠিক একই রকম থাকছে, অর্থাৎ মাতৃকোষের সমানভাবেই থাকছে। তো একটা পর্যায়ে গিয়ে এই স্পারমাটোগোনিয়াগুলা কি হয়, বড় আকার ধারণ করে, তখন এটাকে বলা হয় স্পারমাটোসাইট। স্পারমাটোসাইট। এবং এই স্পারমাটোসাইটগুলা তখন মিওটিক কোষ বিভাজন বা মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে আরেকটা প্রতিটা স্পারমাটোসাইট 4টা করে, মিওসিস কোষ বিভাজন মানে কি? একটা কোষ থেকে 4টা অপত্য কোষের সৃষ্টি হবে, তাই না? আর মাইটোসিসের মাধ্যমে একটা কোষ থেকে 2টা কোষের সৃষ্টি হয়। তো মিওসিস যখন ঘটে তখন তার ক্রোমোজোম সংখ্যা কি হয়? অর্ধেক হয়ে যায়। তো প্রতিটা কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তো যেই কোষটা স্পারমাটোসাইট, অর্থাৎ যখন মিওসিস বিভাজন করার উপযুক্ত হবে তখন তাকে বলা হচ্ছে স্পারমাটোসাইট। এবং এই প্রতিটা কোষ থেকে 4টা করে কোষের সৃষ্টি করে, এবং এইগুলো হলো হ্যাপ্লয়েড কোষ হয়। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড কোষে পরিণত হয়, তাই না? তো এই কোষগুলার তখন নাম বলা হয় স্পারমাটিড। আমি যে ভিতরে ছোট ছোট বিন্দু দিচ্ছি এগুলা কি বলতো? এগুলো হলো একটা সজীব কোষ এবং তার ভিতরের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চিহ্নটা এটা। নিউক্লিয়াস না থাকলে কোষটা সজীব থাকে না। তো এইটাকে বলা হচ্ছে স্পারমাটিড। তাহলে স্পারমাটিড আর স্পারমাটোসাইটের মধ্যে মানে পার্থক্যটা কি? স্পারমাটোসাইট হলো যখন এটার সৃষ্টি হয় তখন সে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্টি হচ্ছে, কিন্তু স্পারমাটিড সৃষ্টি হচ্ছে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্টি হচ্ছে। এখানে ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড থাকছে, এখানে ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে, তাই না? যেহেতু মিওসিস কোষ বিভাজন। এবং এই স্পারমাটিডটাই কিন্তু প্রত্যেকটা এক একটা শুক্রাণুতে পরিণত হয়, কারণ এটা মিওসিসের মাধ্যমে বিভাজিত হয়েছে এবং এটা একটা শুক্রাণু, কিন্তু এই শুক্রাণুটা কিন্তু নিশ্চল শুক্রাণু। এরা কিন্তু চলাচল করতে পারে না, এটা আবদ্ধ অবস্থায় অন্যান্য কোষের মধ্যে স্পারমাটোসাইটের সাথে সংযুক্ত থাকে। তো একটা পর্যায়ে এই স্পারমাটোজেনেসিসের একটা পর্যায়ে আছে স্পারমিওজেনেসিস। এটা তোমরা আরো বড় ক্লাসে পড়তে পারবে। তো এই স্পারমিওজেনেসিস প্রক্রিয়া শেষ করলে তখন এই স্পারমাটিড যেটা আছে সেটার মধ্যে লেজের সৃষ্টি হয়। এই স্পারমাটিড হলো নিশ্চল শুক্রাণু, আর যখন লেজের গঠন সৃষ্টি হয় তখন তাকে বলা হয় সচল শুক্রাণু বা শুক্রাণু। অসংখ্য, একটা শুক্রাশয়ের ভিতরে অসংখ্য, এটার ভিতরে কোষ আছে, অসংখ্য শুক্রাণু থাকে। হ্যাঁ, যতগুলা
একটা স্পার্মাটোসাইট থেকে যদি 4টা স্পার্মাটিড তৈরি হয়, আর কত স্পার্মাটোসাইট আছে তাই না, 41, প্রত্যেকটা যদি স্পার্মাটিড তৈরি করে তাহলে অনেক, মানে 4 গুণ, প্রতিটা থেকে 4 গুণ করে শুক্রাণু তৈরি হচ্ছে, ফলে এর মধ্যে অসংখ্য শুক্রাণুর সৃষ্টি হয় এবং এই শুক্রাণুগুলা লেজের সাহায্যে সাঁতার কাটে। এর গঠনটা হলো প্রতিটা সচল শুক্রাণুর গঠন হলো একটা মাথা থাকবে যেখানে নাকি নিউক্লিয়াস, বড় নিউক্লিয়াস থাকে, আর মাঝখানে একটা মধ্যখণ্ড যেটাকে সেন্ট্রিওল থাকে, এটা গ্রীবা বা মধ্যখণ্ড, আর এটা একটা লেজ, সাঁতার কাটার জন্য লেজ। প্রত্যেকটা শুক্রাণু 3টা অংশ থাকে, এই শুক্রাণুগুলো এর ভিতরে থাকে। এই যে শুক্রাশয় গঠন তৈরি হলো কোন আকৃতির, তার সামনের যে অংশটা এটাকে বলা হয় নিপল। এটাকে বলা হয় নিপল। যখন শুক্রাণুর সংখ্যা অনেক হয়ে যায় বা প্রজনন করার সময় হয়, তখন এই নিপলের সামনের অংশ এরকম ফেটে যায়। ফেটে গেলে তখন কি হয়, শুক্রাশয় থেকে শুক্রাণুগুলা দেহ থেকে বের হয়ে যায়, তার হাইড্রার দেহাংশ থেকে বের হয়ে পানিতে চলে আসে। তো এই গেল শুক্রাশয় সৃষ্টি এবং শুক্রাশয়ের মাধ্যমে শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়া। তারপরে আসো ডিম্বাশয়ের প্রক্রিয়া। ডিম্বাশয়ের গঠন কিন্তু দেহের মধ্যম অংশ থেকে নিচের দিকে এবং এর গঠনটা হয় গোলাকৃতির। পদ্ধতিটা অনেক, মানে একই রকমই। ডিম্বাশয়ের যে পদ্ধতি ডিম্বাশয় সৃষ্টির, তাহলে আমরা যদি এটাকে দেয়াল বা বডি ওয়াল বলি, হাইড্রার এই পাশের এই বডি ওয়ালটা, তাহলে এখান থেকে সে একই রকমভাবে যে ইন্টারস্টিশিয়াল কোষগুলা তার আছে, ইন্টারস্টিশিয়াল কোষগুলার বর্ধিতকরণের বিভাজনের মাধ্যমে অনেকগুলা কি সৃষ্টি হবে, এখানে সৃষ্টি হচ্ছে স্পার্মাটোগোনিয়া, তাই না, আর এখানে সৃষ্টি হবে উগোনিয়া। তো উগোনিয়া, এখন একটা এর ভিতরে অনেকগুলা উগোনিয়া সৃষ্টি হয় এবং তার যে উগোনিয়াগুলো সৃষ্টি হয়েছে সেগুলা থেকে একটা উগোনিয়াম বাকি উগোনিয়ামগুলোকে খেয়ে ফেলে। তো খেয়ে ফেললে কি হয়, একটা উগোনিয়াম বড় হয় আর বাকিগুলা থেকে যায়। এটা একটা, তার বডি ওয়ালটা এরকম গোলাকৃতির হয়, এই বডি ওয়ালটা বাইরে বের হয়ে যায় এবং এখানে কোষগুলো এরকমভাবে থাকছে, শুধু ইন্টারস্টিশিয়াল কোষটাই উগোনিয়াম তৈরি করছে। একটাকে বলে উগোনিয়াম আর অনেকগুলোকে একসঙ্গে বলে উগোনিয়াম। তো এই যে উগোনিয়া তৈরি হলো, এই একটাই কিন্তু পরবর্তীতে বাকি উগোনিয়ামগুলোকে খেয়ে একটা বড় আকার ধারণ করলো। এই একটা উগোনিয়াম কিন্তু পরবর্তীতে বৃদ্ধি পেয়ে বা আবার বিভাজন হয়ে তখন কি হবে, একটা ডিম্বাণু সৃষ্টি হবে। এই যে এই বিভাজনটা কি মাইটোটিক কোষ বিভাজন, তাই না, মাইটোসিস হয়েছে, এইখানেও কিন্তু মাইটোসিস হয়েছে। এরপরে যখন এটা, তখন এটাকে বলা হচ্ছে উগোনিয়ামটাকে, এটাকে বলা হচ্ছে যেমন স্পার্মাটোসাইট, এটাকে বলা হচ্ছে উওসাইট। এই বড়টাকে বলা হচ্ছে ওসাইট। যে ওসাইটটা পরবর্তীতে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে এইরকম 4টা কোষের সৃষ্টি করবে, তার মধ্যে একটা থাকবে বড় আর 3টা হয়ে যাবে ছোট। এই ছোটগুলোকে বলা হচ্ছে পোলার বডি। এবং এই পোলার বডি পরবর্তীতে যে উওসাইটটা এখানে সৃষ্টি হয়েছে, যখন পোলার বডি হয়ে যায় তখন এই উওসাইটের নাম হয়ে যায় ওটিড। তখন এটার নাম হচ্ছে ওটিড আর বাকি 3টার নাম হচ্ছে পোলার বডি। এই ওটিডটাই একটা ওভামের সৃষ্টি করবে বা ডিম্বাণুর সৃষ্টি করে, আর যেটা পোলার বডি যেগুলো আছে সেগুলো পরে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়, নাই হয়ে যায়। তাহলে একটা ডিম্বাশয়ে কিন্তু একটা ডিম্বাণু, ওটিড মানে হলো এটা কি মিওসিসের মাধ্যমে সৃষ্টি হয়েছে, তার মানে হ্যাপ্লয়েড, এবং এই ওটিডটাই একটা ডিম্বাণু সৃষ্টি করে। যেমন এখানে স্পার্মাটিড, এখানে হলো ওটিড, তাই না। তো এই ওটিডটা এই অবস্থায় থাকা অবস্থায় এখানে যেমন শুক্রাণুগুলা দেহ থেকে বের হয়ে গেছে, এখানে কিন্তু তা হয় না। এটার মধ্যে এক পর্যায়ে এই পোলার বডিগুলো বিলুপ্ত হয়ে যায় এবং এই ওটিডটা আরও বৃদ্ধি সাধন ঘটে, তার বড় হয় এবং এক পর্যায়ে তার দেহের
যে প্রাচীর, ওটিডের সামনে যে প্রাচীর সেটা, আচ্ছা এটা আমরা একটা আলাদা চিত্রের মাধ্যমে দেখাই। এটাকে আমরা দেখাই যে এখানে একটা বড় ওভাম বা ওটিডি সৃষ্টি হয়েছে এবং তার পাশে যে কোষগুলা প্রাচীর ছিল এগুলা ছিন্ন হয়ে গেছে, ফলে এই জায়গাটা ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ডিম্বাণু বা ওটিড। তা আমরা হাইড্রার প্রজনন, যৌন প্রজননকে তিনটা শিরোনামে আমরা বলেছিলাম যেটা বর্ণনা করা যায়। একটা হলো অস্থায়ী অঙ্গ সৃষ্টি, খ বা 2 হলো নিষেক, আর গ হলো পরিস্ফুটন। পরিস্ফুটন। তাহলে এই যে শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হলো, ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হলো, তাই না? এই দুইটা অংশ যখন একসাথে মিলিত হয়, অর্থাৎ এই হ্যাপ্লয়েড এবং এই হ্যাপ্লয়েড একসঙ্গে সংযুক্ত হয়, তখন এই সংযুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় নিষেক প্রক্রিয়া। তো নিষেক প্রক্রিয়া কিভাবে ঘটে? দেখো, একই হাইড্রার দেহে কিন্তু শুক্রাশয় এবং শুক্রাণু ডিম্বাশয় তৈরি হয়েছে, কিন্তু এরা সাধারণত স্বনিষেক ঘটায় না। অর্থাৎ এর থেকে যখন শুক্রাণু বের হয়ে যায় তখন দেখা যায় অন্য একটা হাইড্রার ডিম্বাণুর সাথে সে মিলিত হয়। আবার কখনো কখনো যদি মিলিত হয়ও সেটা খুব কম। এই মিলিত না হওয়ার কারণ হলো যে এই হাইড্রার দেহে একই সময়ে শুক্রাণু এবং ডিম্বাণুর বা শুক্রাশয় এবং ডিম্বাশয়ের ম্যাচুরেশনটা হয় না, যে কারণে একই হাইড্রার দেহের শুক্রাণু ওই হাইড্রার দেহের ডিম্বাণুকে নিষিক্ত করতে সাধারণত পারে না। তো যখন শুক্রাণুগুলো বের হয়ে গেল তখন কি হয়, এখানে একটা ছবি দেখো, এই দেখো নিষেকের একটা ছবি। এখানে দেখো একটা হাইড্রার দেহ থেকে শুক্রাণু বের হয়েছে এবং আরেকটা হাইড্রার, যে স্ত্রী হাইড্রা আমরা বলছি, যদিও এটা মানে যেহেতু তখন সে ডিম্বাশয় ক্যারি করছে সেই জন্য তাকে স্ত্রী হাইড্রা বলছে, এবং শুক্রাশয় এবং ডিম্বাশয়ের যে জনন কোষগুলা বা গ্যামেট সৃষ্টি হয়েছে শুক্রাণু এবং ডিম্বাণু, এই দুইটা একসঙ্গে মিলিত হয়েছে, এটাকে বলা হচ্ছে নিষেক। নিষেকের জন্য কিন্তু ডিম্বাশয়ের যে ডিম্বাণু সে কিন্তু প্রাণী দেহের সাথে সংযুক্তই থাকছে, কিন্তু তার যে প্রাচীর সেই প্রাচীরটা ভেঙে গেছে, তার ডিম্বাশয়ের সামনের যে কোষীয় প্রাচীর সেই প্রাচীর ভেঙে গেছে, ফলে এখান থেকে শুক্রাশয়ের থেকে যে শুক্রাণুগুলা বের হয়েছে সেই শুক্রাণুগুলা ঝাঁকে ঝাঁকে আরেকটা প্রাণীর ডিম্বাশয়ের দিকে অগ্রসর হয়। অগ্রসর হয়ে এরা এই ডিম্বাণুকে ঘিরে ধরে। এখন পুরা ডিম্বাণুটাকে, ডিম্বাণুর ভিতরে একটা বড় নিউক্লিয়াস থাকে এবং তার ভিতরে কুসুম দানা থাকে, তার যে শিশু প্রাণী সৃষ্টি হবে সেটার ইয়ের জন্য, পুষ্টির জন্য। তো এই শুক্রাণুগুলা ডিম্বাণুর সাথে এসে সংযুক্ত হয়, কিন্তু সংযুক্ত হলে হবে কি, একটা মাত্র শুক্রাণু কিন্তু এই ডিম্বাশয়ের ভিতরে প্রবেশ করতে পারবে, অর্থাৎ একটা মাত্র শুক্রাণু এই ডিম্বাণুকে নিষিক্ত করতে পারবে। এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলনকে বলা হচ্ছে এই যে প্রোনিউক্লিয়াস যেটাকে বলা হয়, এটার ভিতরে যে নিউক্লিয়াস আছে, এটার ভিতরে যে নিউক্লিয়াস আছে, এই দুইটা নিউক্লিয়াসের একসঙ্গে মিলন ঘটলেই তাকে বলা হচ্ছে নিষেক। তাহলে আমরা দ্বিতীয় পর্যায়ে আমরা দেখলাম যে নিষেক কাকে বলছে, শুক্রাশয় থেকে শুক্রাণু এবং ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে নিষেক। তারপরে আসো 3 নম্বরে বা গতে পরিস্ফুটন। পরিস্ফুটন মানে হলো এই যে নিষেক ঘটলো, নিষেকের ফলে কি সৃষ্টি হলো? নিষেকের ফলে একটা জাইগোট সৃষ্টি হলো। হ্যাঁ, এটাকে তখন বলা হচ্ছে, এটাকে N+N, অর্থাৎ শুক্রাণুর থেকে ক্রোমোজোম আসলো হ্যাপ্লয়েড এবং ডিম্বাণু থেকে ক্রোমোজোম আসলো হ্যাপ্লয়েড, এবং তখন এটাকে বলা হচ্ছে জাইগোট। জাইগোট হওয়ার পরে আমরা
দেখব যে জাইগোট হওয়ার পরবর্তী পর্যায়ে কি ঘটে। জাইগোট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর মধ্যে ক্লিভেজ হতে শুরু করে। হ্যাঁ, ক্লিভেজ হলে কি দাঁড়ায় আমরা দেখি। জাইগোট থেকে যে নতুন একটা শিশু প্রাণীর সৃষ্টি হবে সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পরিস্ফুটন, অর্থাৎ পূর্ণাঙ্গ একটা হাইড্রার দেহের সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে পরিস্ফুটন। তাহলে আমরা জাইগোট থেকে একটা পর্যায়ক্রমিক চিত্রের মাধ্যমে তার পরিস্ফুটন পর্যায়টা দেখব। এটা একটা জাইগোট কোষ এবং গোলাকৃতির জাইগোট কোষ, এবং এই জাইগোটটা তো ডিপ্লয়েড, তাই না? n+n মিলে ডিপ্লয়েড হলো, এখানে একটা নিউক্লিয়াস আছে। এখানে পরবর্তীতে এটা কোষীয় আবরণ আছে। আমরা শুধু জাইগোটের ইয়েটাই দেখব। জাইগোটটা তো এখন একটা দেহের ভিতরে। এখন জাইগোট হওয়ার পরে এই জাইগোটটা ক্লিভেজ শুরু করবে। ক্লিভেজ মানে হলো এই জাইগোটের মধ্যে যে কোষীয় উপাদান আছে, নিউক্লিয়াস আছে এবং সাইটোপ্লাজম আছে, এটা বিভাজিত হয়ে যায়। একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষের সৃষ্টি করে। এইটা হলো এই একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হলো, তাই না? তো এরপরে 2টা থেকে 4টা হবে, 4টা থেকে 8টা হবে। এইভাবে মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে কোষ, এই জাইগোট কোষটা অসংখ্য কোষের সৃষ্টি করবে। এবং এই কোষের এটা হলো জাইগোট। এখানে ক্লিভেজ শুরু হয়েছে এবং একটা পর্যায়ে দেখা যাবে যে এই যে কোষটা, এটা কিন্তু প্রাণীদেহের সাথে সংযুক্ত আছে। হ্যাঁ, তো এই যে কোষটা, এইটার ভিতরে এই 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা এভাবে বিভাজিত হয়ে ডাবল হয়ে তারপরে এগুলা অসংখ্য একটা কোষপিণ্ডের গঠন তৈরি করবে। এইটাকে বলা হয় মরুলা। এই যে কোষপিণ্ড, তাকে বলা হচ্ছে মরুলা। মরুলা হওয়ার পরে তারপরে কি হয়, এখানে এই যে কোষগুলো আছে, কোষগুলো তার কোষপিণ্ডের প্রান্তের দিকে অর্থাৎ প্রাচীরের দিকে চলে যায়। এই যে কোষপিণ্ড তৈরি হয়েছে, এগুলাকে বলা হচ্ছে, প্রত্যেকটা কোষকে বলা হয় তখন ব্লাস্টোমেয়ার। তাহলে ব্লাস্টোমেয়ারগুলা, এগুলাকে বলা হচ্ছে ব্লাস্টোমেয়ার। ব্লাস্টোমেয়ারগুলো তার প্রান্তের দিকে, পরিধির দিকে চলে যায় এবং ভিতরে একটা ফাঁকা গহ্বরের সৃষ্টি করে। এটাকে বলা হয় ব্লাস্টোসিল। ব্লাস্টোসিল, ঠিক আছে? তাহলে তখন এই অংশটাকে বলা হয়, এই পর্যায়ের ভ্রূণটাকে বলা হয় ব্লাস্টুলা। তারপরে এই যে আস্তর তৈরি করলো, এটার পরে এখান থেকে আরো কিছু কোষ ভিতরের দিকে ছুটে আসে, নতুন সৃষ্টি হয়। এই যে ব্লাস্টোমিয়ারগুলা, এই ব্লাস্টোমিয়ারগুলার ভিতরে তখন আবার
নতুন নতুন কোষ এপাশে আসতে থাকে এবং এইগুলা তখন আরেকটা কোষীয় স্তর সৃষ্টি করে এবং তারপরে সেই কোষীয় স্তরটা এখানে একটা পাতলা আবরণের মতন বা জেলির মতন পদার্থের সৃষ্টি করে। এইটাকে বলা হয় মেসোগ্লিয়া এবং এই কোষগুলা তখন তারপরে তার পরবর্তী ধাপে গিয়ে দেখা যায় এখানে এখানে মেসোগ্লিয়ার সৃষ্টি হয় এবং এই কোষগুলোকে বলা হয় এক্টোডার্ম। এইটা অংশটাকে বলা হয় মেসোগ্লিয়া। আর এই যে ভিতরের কোষগুলো এইগুলো আবার মেসোগ্লিয়া সংলগ্ন একটা কোষীয় স্তরের মতন জায়গায় গিয়ে স্থান নেয়। তখন এইটাকে বলা হয় কি বলবে, এটাকে বলো তো মেসোগ্লিয়ার পাশের অংশটাকে ভিতরের অংশটাকে কি বলে? গ্যাস্ট্রোডার্ম। আর এটাকে বলছে তাহলে গ্যাস্ট্রোডার্ম। এই পর্যায়ের যে ভ্রূণটা তাকে বলা হচ্ছে গ্যাস্ট্রুলা। এবং এই পদ্ধতিকে বলা হয় গ্যাস্ট্রুলেশন। মাঝখানে যে ফাঁকা জায়গাটা সৃষ্টি হলো এটাকে বলা হয় সিলেন্টেরন। বলা হচ্ছে সিলেন্টেরন, ঠিক আছে? তো এই যে গ্যাস্ট্রুলেশন হলো, গ্যাস্ট্রুলেশনের মাধ্যমে দেখো একটা ভ্রূণের বা একটা হাইড্রার দেহের যে কোষীয় গঠনগুলো সেগুলো কিন্তু মোটামুটি সব তৈরি হয়ে গেছে, তাই না? এক্টোডার্ম তৈরি হয়েছে, গ্যাস্ট্রোডার্ম তৈরি হয়েছে, আবার মেসোগ্লিয়াও তৈরি হয়ে গেছে, আর ভিতরে সিলেন্টেরন বা ফাঁকা গহ্বরটাও তৈরি হয়েছে। এই পর্যায়ে কিন্তু দেহের সঙ্গে সংযুক্ত থাকা অবস্থায় তার দেহের বাইরে কাইটিন নির্মিত একটা স্তর বা সিস্ট গঠন করে। এখানে সিস্টের গঠন হয়। এই সিস্টবদ্ধ অবস্থায় সে প্রাণীর দেহ থেকে ছুটে চলে আসে। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত কিন্তু হাইড্রা তার মাতৃদেহের সাথে এই সমস্ত কোষগুলো কিন্তু হাইড্রার মাতৃদেহের সাথে সংযুক্ত ছিল। এই পর্যায়ে এসে ভ্রূণটা যখন মোটামুটি সমস্ত কোষের গঠন তৈরি হয়ে গেল, দেহের গঠনের একটা প্রাথমিক পর্যায় তৈরি হলো, সেখানে এই পর্যায়ে এসে তখন এই সিস্টবদ্ধ অবস্থায় এটা বাইরে বের হয়ে আসে, অর্থাৎ প্রাণীর মাতৃদেহ থেকে আলাদা হয়ে যায়। এটা হলো সিস্ট প্রাচীর। এর ভিতরে কি আছে? ভ্রূণটা আছে, তাই না? এক্টোডার্ম আছে। আমি আর বারবার লেবেলিং এর জায়গায় যাব না, ছবিটা খালি এঁকে দেই। এটা হলো এক্টোডার্ম স্তর। তারপরে মেসোগ্লিয়া স্তর। মেসোগ্লিয়া কি? অকোষীয় জেলির মতন পদার্থ, তাই না? এখানে কোনো কোষ নাই। আর তার ভিতরে মেসোগ্লিয়া সংলগ্ন থাকে হলো গ্যাস্ট্রোডার্মের কোষগুলো, অর্থাৎ গ্যাস্ট্রোডার্মিস স্তর। আর তার ভিতরে হলো সিলেন্টেরন। এটা হলো সিলেন্টেরন। আচ্ছা, তারপরে
এই অবস্থায় থাকা অবস্থায় সে কিন্তু পানিতে চলে আসলো এবং মানে স্বাধীনভাবে একটা আলাদা সত্তা নিয়ে বের হয়ে গেল প্রাণীর মাতৃদেহ থেকে। এবং এইখানে কিন্তু তার এই অবস্থায় সে বেশ কিছু সময় থাকে এবং পানির তলদেশে চলে যায় এবং সেখানে গিয়ে যখন তার খাদ্যের প্রয়োজন হয় বা ভিতরের যে পুষ্টি ছিল সেটা ফুরিয়ে যায়, ভিতরে ভ্রূণের কিন্তু বৃদ্ধি সাধন করতে থাকে। তার যে ডিম্বাণুর কুসুমগুলো ছিল সেই কুসুমের অংশ খেয়ে সে বৃদ্ধি সাধন ঘটে এবং ভ্রূণের এক পর্যায়ে এটা লম্বা আকৃতি বা বড় আকৃতি ধারণ করে। এরকম লম্বাটে আকৃতির ভ্রূণের সিস্ট প্রাচীর যখন এটা বড় হয়ে যায়, ভিতরে ভ্রূণটা বড় হয়ে যায়, তখন এই সিস্টের কোনো একটা অংশ ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে সেইখান থেকে সিস্টের প্রাচীর ভিতর থেকে ওই ভ্রূণীয় অংশটা, এর ভিতরে কিন্তু যখন বড় হচ্ছে তার দেহের গঠনের যে কোষিকা, হাইপোস্টোম, দেহের যা গঠন, পাদচাকতি সবই কিন্তু আস্তে আস্তে গঠন হতে থাকে এই সিস্টবদ্ধ অবস্থাতে। যখন শিশু প্রাণীটার ভিতরে মানে ভ্রূণটার গঠন পরিপূর্ণ হয়ে যায় তখন এই সিস্টের প্রাচীরটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে ভিতর থেকে সেই শিশু হাইড্রা প্রাণীটা বের হয়ে আসে এবং এইটাকে বলা হচ্ছে হাইড্রুলা। তাহলে শিশু প্রাণীটাকে কি বলছে? হাইড্রুলা। হাইড্রুলা পরে এসে স্বাধীনভাবে এই সিস্টের প্রাচীর থেকে বের হয়ে গেল এবং পানিতে যখন শিশু প্রাণীটা বের হয়ে আসলো, এটাকে এই হাইড্রুলাটা তখন স্বাধীনভাবে পানিতে জীবনযাপন করার উপযুক্ততা অর্জন করে। হ্যাঁ, এবং এটা খাদ্য গ্রহণ করে আস্তে আস্তে পূর্ণাঙ্গ হাইড্রায় পরিণত হয়। তাহলে আমরা দেখলাম যে পরিস্ফুটনের ধাপগুলা কি কি। পরিস্ফুটনের ধাপগুলো যদি আমরা এখানে লিখি, এখন প্রথমে জাইগোট থেকে পরিস্ফুটন শুরু হলো, তাই না? তারপরে কি হলো? ক্লিভেজের মাধ্যমে মরুলা সৃষ্টি হলো, মরুলা। তারপরে কি হলো? ব্লাস্টুলা। মরুলা থেকে ব্লাস্টুলা তৈরি হলো। তারপরে কি তৈরি হলো? ব্লাস্টুলার পরে গ্যাস্ট্রুলা। এবং তারপরে শেষে গিয়ে কি হলো? হাইড্রুলা। হাইড্রুলার সৃষ্টি হলো এবং শেষ পর্যন্ত হাইড্রুলাটা একটা পরিণত হাইড্রায় পরিণত হলো। এটা হলো হাইড্রা। ঠিক আছে, তাহলে এইভাবে একটা প্রাণী যৌন প্রজনন প্রক্রিয়া কি করলো? অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি করলো এবং তারপরে দ্বিতীয়ত হলো নিষেক প্রক্রিয়া সম্পন্ন করলো, তৃতীয়ত পরিস্ফুটন প্রক্রিয়া সম্পন্ন করে তারপরে একটা পূর্ণাঙ্গ হাইড্রার সৃষ্টি করলো। ঠিক আছে, এখানে আমি আবার একটা তোমাদেরকে স্লাইডের মাধ্যমে চিত্রটা দেখানোর চেষ্টা করছি যে এতক্ষণ আমরা যেটা বোর্ডে আঁকলাম, আশা করি তোমরাও এভাবে ছবিটা আঁকতে পারবে এবং এই ঠিক এরকমভাবে একটা তোমরা ছবির মাধ্যমে যৌন প্রজননটাকে দেখাতে পারবে। তাহলে আমাদের হাইড্রার প্রজনন পদ্ধতির মাধ্যমে অযৌন এবং যৌন উভয় প্রক্রিয়ায় কীভাবে বংশধর সৃষ্টি করে আমরা দেখতে পেলাম। আরও একটা কথা, এখানে আমরা পুনরুৎপত্তি বলে একটা হেডিং রেখেছি। এটা যদিও প্রজনন পদ্ধতি বলা যাবে না, এটা হলো কোনো অংশ যদি ভেঙে যায়, সেটা আমরা আগে বলেছি যে যদি কোনো অংশ ভেঙে যায়, সেটা যদি সেখানে ইন্টারস্টিশিয়াল কোষ থাকে সেই ভাঙা অংশে, মানে এমন কথা বলে যে যদি একটা হাইড্রার দেহকে একটা সিল্ক কাপড়ে জড়িয়ে একদম গুঁড়া গুঁড়া করে দেওয়া হয়, যদি সেখানে কোনো ইন্টারস্টিশিয়াল কোষ থাকে, তাহলে ইন্টারস্টিশিয়াল কোষের যে বৈশিষ্ট্য সেটা হলো যে কোনো রকম কোষে সে পরিণত হতে পারে। প্রয়োজন অনুসারে দেহের গঠনের জন্য সে অন্যান্য কোষে খুব দ্রুত বিভাজিত হয়ে অন্যান্য কোষে পরিণত হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে ইন্টারস্টিশিয়াল কোষ যদি সেখানে থাকে তাহলে সে একটা পূর্ণাঙ্গ হাইড্রায় পরিণত হতে পারে। এখানে কয়েকটা ছবির মাধ্যমে সেই কথাটাই দেখানো হয়েছে যে ভেঙে গেছে বিভিন্ন জায়গায়, কিন্তু তারপরেও
সে আবার পরিণত একটা হাইড্রায় রূপান্তরিত হতে পেরেছে। তো এই গেল আমাদের হাইড্রার মূল প্রশ্ন। তো একটা ছোট প্রশ্ন তোমাদের পরীক্ষায় খুব আসে এবং তোমাদের জানাও দরকার। এখানে একটা আছে যে মিথজীবিতা, হাইড্রার একটা প্রজাতির মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায়, সেজন্য এখানে আমাদের হাইড্রার চ্যাপ্টারের মধ্যে এটা এনেছি। মিথজীবিতা শব্দটার অর্থ হলো যখন দুইটা ভিন্ন প্রজাতির জীব পরস্পর সহাবস্থানে থাকে, হ্যাঁ, একসঙ্গে থাকে, এবং উভয়ে যে ভিন্ন প্রজাতির দুইটা প্রজাতির জীব একসঙ্গে থাকবে, সেই উভয় প্রজাতি যদি পরস্পর একে অপরের কাছ থেকে উপকৃত হয়, তাহলে যেই প্রক্রিয়ার মাধ্যমে এই উপকারটা ঘটে সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মিথজীবিতা। এবং যেই জীব দুইটা উপকৃত হচ্ছে সেখানে সেই জীবগুলোকে বলা হয় মিথজীবী জীব। সেটা হতে পারে প্রাণীতে মিথজীবিতা, উদ্ভিদে মিথজীবিতা, বা উদ্ভিদে মিথজীবিতা, উভয় হতে পারে। তো আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি। মিথজীবিতা মানে সিম্বায়োসিস শব্দটা হলো গ্রিক একটা শব্দ, সিম্বায়োম, এটা হলো লিভ টুগেদার, অর্থাৎ একসঙ্গে বসবাস করবে এবং উভয়ে উপকৃত হবে। এখানে দুইটা প্রজাতির কথা লেখা আছে, দেখো, ক্লোরোহাইড্রোভিরিডিজিমা এবং জুক্লোরেলা। ক্লোরোহাইড্রোভিরিডিজিমা সম্পর্কে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে একটা সবুজ হাইড্রা। তো এই হাইড্রার এই প্রজাতির সাথে এই জুক্লোরেলা একটা শৈবাল, এক ধরনের শৈবাল, এরা হাইড্রার দেহের যে সিলেন্টেরন আছে, সিলেন্টেরনের পাশে যে গ্যাস্ট্রোডার্মিস কোষগুলো আছে, সেই সিলেন্টেরনে প্রবেশ করে গ্যাস্ট্রোডার্মিসের ভিতরে কোষগুলোর ভিতরে ঢুকে যায়। তো যেহেতু শৈবাল, তার রং হলো সবুজ, তো এই শৈবালের রঙের কারণে আমরা ক্লোরোহাইড্রোভিরিডিজিমাকেও সবুজ রঙের দেখতে পাই। এবং এই দুইটা প্রজাতির জীব একসঙ্গে থাকার কারণে দুজনেই উপকৃত হয়, ফলে এই সম্পর্কটাকে বলা হয় মিথজীবিতা সম্পর্ক, এবং এই দুইটা জীবকে বলা হচ্ছে মিথজীবী জীব। তো কিভাবে এরা উপকৃত হয় দেখো, শৈবাল কিভাবে উপকৃত হচ্ছে। শৈবাল হাইড্রার দেহে বসবাস করছে, তার মানে তার বসবাসে একটা স্থান পাচ্ছে, তাই না, একটা আশ্রয় পাচ্ছে। তারপরে সে শৈবাল তো উদ্ভিদ, তো তার মধ্যে কি হবে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটাতে হবে। তো সে একটা প্রাণীর দেহে বসবাস করছে, এবং সালোক সংশ্লেষণের শর্ত যে আমরা কি জানি, যে মানে সংজ্ঞাটাতে কি জানি, যে এই প্রক্রিয়া একটা উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডের সহযোগিতায় খাদ্য উৎপন্ন করতে পারে এবং উপজাত হিসেবে অক্সিজেন তৈরি করে। তো এটাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তো হাইড্রা যেহেতু একটা প্রাণী, তার শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কি সৃষ্টি হয়, কার্বন ডাইঅক্সাইড। তো সেই কার্বন ডাইঅক্সাইডকে আবার শৈবাল সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কাজে লাগাচ্ছে, তাই না। তো সে এই হাইড্রার দেহে বসবাস করার কারণে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য উৎপন্ন করতে পারছে। তো এভাবে শৈবাল হাইড্রার দেহ থেকে উপকারগুলো নিচ্ছে। আবার হাইড্রার যে দেহের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হয় বিপাকের ফলে, সেই নাইট্রোজেনটাকে কি করে, নাইট্রোজেন মানে হলো প্রোটিন উপাদানের একটা তাই না, প্রোটিনের একটা উপাদান। তো শৈবালের যে খাদ্যের প্রয়োজন হয়, সেই প্রোটিন জাতীয় খাদ্যের জন্য এই নাইট্রোজেনটাকে প্রোটিন হিসেবে খাদ্য তৈরি করতে সাহায্য করে। তো এইভাবে শৈবাল হাইড্রার দেহে থাকায় উপকৃত হচ্ছে। আবার একইভাবে হাইড্রাও কিন্তু শৈবালের কাছ থেকে বেশ কিছু উপকার নিয়ে থাকে। যেমন তোমার যেই শর্করা জাতীয় খাদ্যটা তৈরি করছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, শৈবাল যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করছে, সেটা তার নিজস্ব প্রয়োজন পূরণের পরে সেটা যে বাড়তি অংশটা, সেটা কিন্তু হাইড্রা সেই খাদ্যটাকে, শর্করা খাদ্যটাকে খাদ্য উপাদান হিসেবে গ্রহণ করে নিচ্ছে। এটা তার একটা উপকার। তারপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করছে, আবার অক্সিজেন তৈরি করছে শৈবাল, তাই না। তো ওই অক্সিজেনকে আবার শ্বসনের জন্য হাইড্রা গ্রহণ করে নিচ্ছে, তাহলে এটাও একটা উপকার পাচ্ছে হাইড্রা। তারপরে তার দেহে, মানে হাইড্রার দেহে যে শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছিল, সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু যে কোনো প্রাণীর দেহের জন্য কিন্তু শরীরে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড থাকা বা কার্বন ডাইঅক্সাইড থাকা কিন্তু দেহের জন্য ক্ষতিকর। তো শৈবাল সেই কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে বা কনজিউম করে তাকে কিন্তু বিপদ থেকে রক্ষা করছে, তাই না, হাইড্রাকে বিপদ থেকে বাঁচাচ্ছে। তারপরে
যে আমরা বিপাকের ফলে যে হাইড্রা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ সৃষ্টির কথা বললাম, সেই বর্জ্যটাকে নাইট্রোজেন ঘটিত সেই নাইট্রোজেনটাকে যখন খাদ্য তৈরির জন্য ব্যবহার করে নিচ্ছে শৈবাল, তখন কিন্তু তার দেহ থেকে সেই নাইট্রোজেনটাকেও নিষ্কাশন করে দিতে পারছে হাইড্রা, তাই না? তাহলে এই বর্জ্যটাকে নিষ্কাশন করেও শৈবালের মাধ্যমে সে উপকৃত হচ্ছে। তো এইভাবে পরস্পরের একসঙ্গে থাকার মাধ্যমে পরস্পরের কাছ থেকে উপকৃত হচ্ছে বলে এই দুইটা প্রাণীকে তখন মিথজীবী প্রাণী বলে, এবং এই উপকার পাওয়ার যে পদ্ধতি তাকে বলা হচ্ছে মিথজীবিতা পদ্ধতি। ঠিক আছে, আরেকটা পদ্ধতি আছে পরজীবিতা, সেটাতে আবার কিন্তু অন্যরকম। পরজীবীর সংজ্ঞা কি? যে দুইটা প্রাণী ঘনিষ্ঠ সংস্রবে থাকবে, কিন্তু একজন উপকৃত হবে আরেকজন ক্ষতিগ্রস্ত হবে, সেটা হলো পরজীবিতা। কিন্তু মিথজীবিতা হলো দুইজনে উপকৃত হবে তখন তাকে বলা হবে মিথজীবিতা। তো আজকে আমাদের এই মিথজীবিতার আলোচনার মাধ্যমে আমাদের থিওরি ক্লাস শেষ হয়ে গেল, হাইড্রার অংশটুকু। আমাদের হাইড্রার অংশ থেকে ব্যবহারিকের জন্য কিছু অংশ আছে তোমাদের, সেই ব্যবহারিকের মধ্যে কি কি আছে আমরা একটু সেটা নিয়েও আলোচনা করি। ব্যবহারিক মানে প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় বা প্র্যাকটিক্যাল সিলেবাসের মধ্যে তোমাদের কোন অংশটুকু আছে। তো আমরা জানি যে তোমরা জানো যে ব্যবহারিক তোমাদের পরীক্ষা হলো 25 নাম্বারে, তার মধ্যে একটা প্রশ্ন আছে যেটা নাকি শনাক্তকরণ, তাই না? 3টা অংশের শনাক্তকরণ থাকবে, একটা প্রাণী শনাক্তকরণ, একটা হলো স্থায়ী স্লাইড শনাক্তকরণ, আরেকটা হলো অস্থি শনাক্তকরণ। তো এখানে হাইড্রা থেকে প্রাণী শনাক্তকরণের অংশটুকুর মধ্যে কোনো অংশ নাই, কোনো আইটেম নাই, আছে হলো স্থায়ী স্লাইডের শনাক্তকরণ। তো স্থায়ী স্লাইডের মধ্যে কি কি থাকতে পারে? 2টা অংশ তোমাদের সিলেবাসের অংশের মধ্যে আছে। একটা হলো হাইড্রার পূর্ণ মাউন্ট, অর্থাৎ সম্পূর্ণ একটা হাইড্রার দেহকে স্লাইডে স্থাপন করে তোমাদেরকে মাইক্রোস্কোপের নিচে দেখানো হবে। তোমাকে ওইটা দেখে চিনতে হবে যে এই হাইড্রাটা এই স্লাইডের মধ্যে আছে হাইড্রার একটা পূর্ণ মাউন্ট, অর্থাৎ সমস্ত দেহটাকে এখানে সংস্থাপন করা হয়েছে, এটাকে বলা হয় পূর্ণ মাউন্ট। যদি এরকম স্লাইডের মধ্যে হাইড্রা দেওয়া হয়, অথবা অনেক কলেজে হয়তো বা হাইড্রার স্লাইড নাও থাকতে পারে, তখন এই সিলেবাসের এই অংশটুকু পূরণ করার জন্য এখানে হাইড্রার মডেল দেখানো হয়, একটা প্লাস্টিকের মডেল বা মাটির মডেল বা যে কোনো একটা মডেল তৈরি করে দেখানো হয়। তো সেই মডেল যদি দেখানো হয় তখন তোমাকে লিখতে হবে এটি একটি হাইড্রার মডেল। আর যদি স্লাইড দেখানো হয় তখন তোমাকে লিখতে হবে হাইড্রার পূর্ণ মাউন্টের স্থায়ী স্লাইড। এটা শনাক্ত করতে হবে, করে তার শ্রেণীবিন্যাস দিতে হবে, যেটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি শ্রেণীবিন্যাস কীভাবে দিতে হয়। আর সাথে তার শনাক্তকারী 3টা বৈশিষ্ট্য দিতে হবে, কমপক্ষে 3টা বৈশিষ্ট্য তোমরা শিখবে। এবং সেই বৈশিষ্ট্য কিন্তু এখানে অবশ্যই এক্সটার্নাল, অর্থাৎ বাহ্যিক দিক থেকে হাইড্রাকে দেখে যেটা চেনা যায় সেই বৈশিষ্ট্যগুলোই তোমাকে লিখতে হবে। যেমন একটোডার্মে নিড্রোসাইট আছে বা ইন্টারস্টিশিয়াল কোষ আছে, এইসব কিন্তু এখানে লেখা যাবে না। এখানে লিখতে হবে বাহ্যিক দিক থেকে তুমি হাইড্রাকে কেমন দেখতে পাও। যেরকম একটা হাইড্রা, এটাকে কি দেখতে পাচ্ছ? এখানে কি আছে? এখানে কোষিকা আছে, হাইপোস্টোম আছে, এটা একটা নলাকার দেহ, হ্যাঁ, এবং এর গায়ে যদি এরকম মুকুল থাকে সেটাও তুমি লিখতে পারো, দেহে মুকুল আছে। সেই স্লাইডের মধ্যে মুকুল সহ হাইড্রাও দেখা যেতে পারে, মুকুল আছে, অথবা শুক্রাশয় দেখা যায়, অথবা ডিম্বাশয়, যেটা তুমি স্লাইডে দেখতে পাবে সেই বৈশিষ্ট্যগুলোকে তোমাকে লিখতে হবে। এখানে কিন্তু প্র্যাকটিক্যাল খাতায় কোনো পরীক্ষার সময় কোনো চিত্র আঁকতে হবে না, কিন্তু প্র্যাকটিক্যাল খাতা যখন তোমরা তৈরি করবে তখন এই ছবিটা এঁকে তার কি কি অংশ থাকে বাহ্যিকভাবে সেই অংশগুলো লিখে তাকে তুমি শনাক্ত করতে হবে। কিন্তু পরীক্ষার সময় চিত্রটা আঁকতে হবে না, কিন্তু লিখতে হবে যে এই প্রদত্ত নমুনাটি হাইড্রা, বৈজ্ঞানিক নাম হিসেবে লিখবে হাইড্রার একটি পূর্ণ মাউন্ট, এবং এখানে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কী কী আছে এবং শ্রেণীবিন্যাসটা কী আছে সেগুলা লিখবে। আরেকটা অংশ আছে ব্যবহারিক অংশে, সেটা হলো হাইড্রার প্রস্থচ্ছেদের একটা স্লাইড, স্থায়ী স্লাইড। হ্যাঁ, প্রস্থচ্ছেদ মানে কি? একটা প্রাণীকে যদি আড়াআড়িভাবে, ধরো এই প্রাণীটাকে যদি আড়াআড়িভাবে কাটা হয়, তাহলে সম্মুখ অংশটাকে কী দেবে? ধরো এটা একটা হাইড্রা, এটা একটা হাইড্রা, এটাকে যদি আমরা আড়াআড়ি কাটি তাহলে এইভাবে কি দেখতে পাবো? একটা গোলাকার চাকতির মতন দেখতে পাবো, এবং তার বাইরের দিকের অংশটা কি দেখতে পাবো? এপিডার্মাল কোষগুলো দেখতে পাবো, তারপর মেসোগ্লিয়া দেখতে পাবো, তারপর ভিতরে এন্ডোডার্মাল কোষগুলো দেখতে পাবো, আর তার ভিতরে ফাঁকা যে গহ্বরটা থাকবে সিলেন্টারন দেখতে পাবো। এই অংশগুলো দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা হাইড্রার প্রস্থচ্ছেদের স্লাইড, স্থায়ী স্লাইড। হ্যাঁ, তো এখানে একটা চিত্র আমি দিয়েছি, দেখো এখানে এই চিত্রটার মধ্যে কি কি আছে?
বাহ্যিক মানে এটা একটা টিএস মানে ট্রান্সভার্স সেকশন, মানে এটা হলো প্রস্থচ্ছেদের অংশ। এখানে বাইরের দিকে আছে এক্টোডার্মাল কোষীয় স্তর, তার কোষীয় স্তরগুলো কোষগুলো যদি চিনতে পারো তাহলে সেগুলোর নামগুলো লিখবে। তারপরে আছে অকোষীয় মেসোগ্লিয়া, তারপরে আছে ভিতরে এন্ডোডার্মাল বা গ্যাস্ট্রোডার্মাল কোষীয় স্তর, তার ভিতরে আছে সিলেন্টর। এই কথাগুলো এইগুলো দেখে তুমি চিনতে পেরেছো যে এটা হাইড্রার একটা ট্রান্সভার্স সেকশন বা প্রস্থচ্ছেদের স্লাইড। হ্যাঁ, তো এই দুটো অংশ তোমরা প্র্যাকটিক্যাল খাতার জন্য তৈরি করে ফেলবে। আর ব্যবহারিক অংশের পরে আর কিছু থাকে না, আর থাকে হলো তোমাদের পরীক্ষার সময় ভাইবা নেওয়া হয়। সেই ভাইবাতে কিন্তু হাইড্রা সম্পর্কে, হাইড্রার বৈজ্ঞানিক নাম, হাইড্রার শ্রেণীবিন্যাস বা হাইড্রার কোষ ইত্যাদি নিয়ে তোমাদেরকে ভাইবার সময় প্রশ্ন করা হতে পারে। ভাইবার তো কোনো প্রশ্নের কোনো লিমিটেশন নাই, তোমার প্র্যাকটিক্যাল অংশ থেকেও হতে পারে, আবার থিওরিটিক্যাল অংশ থেকেও হতে পারে ভাইবার কোশ্চেন, তাই না? তো এই পর্যন্তই আমাদের হাইড্রার পাঠ শেষ। আশা করি তোমাদের হাইড্রা বুঝতে বা হাইড্রা পড়তে খুব একটা কষ্ট হবে না। আর বারবার বইটা পড়লে নিশ্চয়ই হাইড্রা তোমাদের সহজ হয়ে যাবে। একটা ছোট্ট প্রাণী, কিন্তু এর একটা বড় প্রাণীর যেসব প্রক্রিয়াগুলা, জৈবনিক প্রক্রিয়াগুলো ঘটে, এই ছোট্ট প্রাণীটারও সে একই রকম জৈবনিক প্রক্রিয়াগুলো ঘটে। তো তোমরা প্রথম থেকে এই পর্যন্ত প্রত্যেকটা অংশ আবার ভালো করে দেখবে, পড়বে, এবং সিটি হয়ে গেছে, এবং এরপরে অন্যান্য অংশের সিটি হওয়ার পরেও শেষে কিন্তু আবার যখন তোমাদের প্রমোশন টেস্ট হবে বা মানে হাফ ইয়ারলি হবে বা টার্ম পরীক্ষা হবে, তখন কিন্তু এই পাঠগুলো আবার এর সাথে সংযুক্ত হবে। তাহলে এটা পড়ার মধ্যেই রাখতে হবে। ঠিক আছে? তো ভালো থাকো, সবার জন্য শুভকামনা। নতুন বছর আবার সবার জন্য শুভ হোক এই কামনা করি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, তোমাদের জন্য দোয়া করি। ভালো থাকো, এবং খুব শীঘ্রই যেন আমরা ক্লাসরুমে ক্লাস নিতে পারি, সেজন্য তোমরাও দোয়া করবে, আমরাও চাই, আমরাও দোয়া করি তোমাদের সাথে পরিচয় হোক ভালোভাবে, আমরা তোমাদের ঘনিষ্ঠভাবে তোমাদেরকে চিনতে পারি, বা ভালোভাবে চিনে তোমাদেরকে আরও তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারি। তোমাদের জন্য দোয়া থাকলো। ভালো থাকো। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।